আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনারা এই মুহূর্তে ব্যানার এবং হেডলাইন দেখছেন যে আমি সেখানে বলেছি নেত্রীর নির্দেশ। এই ভিডিওটা আসলে এই মুহূর্তে করার তার কারণ হচ্ছে যে আমি এখন থেকে জাস্ট 1 ঘন্টা আগে নেত্রীর সাথে কথা হয়েছিল, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। উনি বলেছে আমাদের আসলে আমার নিজের ব্যক্তিগত কোনো কথা ছিল না, টুকটাক দিয়ে একটা প্রশ্ন ছিল করেছিলাম। এরপর উনি যেটা বলল সেটা হচ্ছে যে উনি চাচ্ছে যে এখন নেতাকর্মীদের মধ্যে ঐক্যের দরকার। কোনো বিভেদ, কোনো গ্রুপিং, ওকে পছন্দ না, একে রাখা যাবে না, ওকে ধরা যাবে না, এই সময়টা এখন নেই। তো উনি আমাকে যেটা সরাসরি বললো যে আমরা যারা আছি, যারা কথা বলি বা যারা লোকজনের সাথে কথা বলি, ভিডিও কন্টেন্ট বানাই বা টক শোতে কথা বলে, এদের সকলের প্রতি ওনার একটাই নির্দেশনা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ঐক্যের দরকার। বাংলাদেশ আওয়ামী লীগকে যদি টিকিয়ে রাখতে হয়, বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদের ভেতরে টোটাল ঐক্যের প্রয়োজন। ঐক্য ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে মানা করেছে। এবং উনি সরাসরি আরো যেটা বলেছে সেটা হচ্ছে যে যদি তোমরা আমাকে, সরাসরি আমাকে যেটা বলেছে আমি সেটা বলছি, তিনি আমাকে বলছেন যদি তোমরা আমাকে নেত্রী মনে করো বা আমার প্রতি যদি তোমাদের কোনো শ্রদ্ধা বোধ থেকে থাকে, তাহলে তোমাদের প্রতি আমার নির্দেশনা এটা যে কোনো দিকে এখন তাকানোর তোমাদের সময় নেই। কোথায় কে কোন কমিটি দিচ্ছে, কোথায় কে কোন কি করছে না করছে, এগুলো নিয়ে কোনো চিন্তার দরকার নাই। আমার সিদ্ধান্তই চূড়ান্ত। আমি সিদ্ধান্ত নিব, আমি সিদ্ধান্ত দিব কে থাকবে কে থাকবে না, কে বসবে কে বসবে না, কে কি করবে। সুতরাং এখন যা হচ্ছে বা যা হতে চলেছে সেগুলোর দিকে নজর না দিয়ে ঐক্যের চেষ্টা করো। সোজা কথা ওনার ওনার সোজা কথা ছিল আমার প্রতি এটা যে ঐক্যের চেষ্টা করো, যে ঐক্য দরকার। এবং সেই ঐক্যটা কিভাবে করতে হবে না করতে হবে সেইটা না, আমি জানি। এবং তিনি এতটুকু বলছে, আমি জানি আমার তৃণমূলের কর্মী, আমার তৃণমূলের সন্তান যারা আছে তারা কিভাবে কাজ করছে, কে কিভাবে কাজ করছে, কে কোথায় যাচ্ছে, কে কিভাবে সারভাইভ করছে, সবই আমি জানি। আমি এতটুকুই জানি আমার কোন কোন নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, মামলা আছে, মোকদ্দমা আছে, যা হয়েছে সবই আমি জানি। আমার কাছে পুরোপুরি রিপোর্টগুলোই আছে। সুতরাং এখন যাই করবে করুক, এখন ওরা যেভাবে যেখানে যেভাবে যত গ্রুপিং আছে গ্রুপিং করার চেষ্টা করতেছে, এগুলো আমি জানি। কে কোথায় কোন গ্রুপিং করছে সেটাও আমি জানি। কোন নেতা কোন গ্রুপকে কি বলছে সেটারও ম্যাক্সিমাম আমি জানি। এগুলো লিপিবদ্ধ করা আছে আমার কাছে। এবং সেগুলো থেকেই আমি বলছি যে যে যেভাবে চলছে একটু চুপ থেকে চলতে দাও। এ ওর বিরুদ্ধে অমুক চোর, অমুক ডাকাত, অমুক এই করেছে, অমুক খবর নেয় না, এই সবগুলো না বলে এই মুহূর্তে সরাসরি ঐক্যের দরকার। কারণ এই ঐক্যটা যখন ঠিক হবে আমাদের মাঝে, তখনই বাংলাদেশ আওয়ামী লীগ আবার সগৌরবে ফিরে আসবে। আবার আমরা দেশের উন্নয়ন করতে পারবো। দেশবাসীকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারবো এবং আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো দেশকে। আর যদি আমাদের মধ্যে যদি বিভেদ থাকে তাহলে সেটা সম্ভব না। সুন্দর একটা কথা বলেছেন উনি, সেটা হচ্ছে উনি বলছে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল ছিল, যে আমাদেরকে ডিভাইড করা হয় এবং ডিভাইড করার পরে আমরা রুল করতে পারি। সেটা উনি পরিষ্কার বলেছেন। সেই হিসাবটাই আওয়ামী লীগের ভেতরে চলছে। উনি এটাও আমাকে পরিষ্কার একটা কথা বলেছেন যে দেখো, আমি জানি যে 5ই আগস্টের পরে কোন কোন নেতা বা কোন কোন নেতা হওয়ার লোকজন নিজেদের ব্যবসা বাণিজ্য সব কিছুই আজ পর্যন্ত পরিপূর্ণভাবে চালিয়েছেন। কোন কোন নেতারা বারবার বিদেশ সফর করেছেন, এসেছেন, গিয়েছেন, খেয়েছেন বাংলাদেশে বসে, এগুলো আমি সব জানি। তাদের কাদের কাদের কোনো সমস্যা হয়নি, কারা কারা এনসিপি বিএনপির সাথে সমঝোতা করে বা তাদের সাথে লাইন করে ব্যবসা বাণিজ্য সব কিছু টিকিয়ে রেখেছেন
এবং বিভিন্ন মিছিল মিটিংয়ের খবরগুলো তাদের হাতে তুলে দিয়েছেন, এটাও আমরা জানি। এবং উনি এও বলেছেন এখন না শুধু, এখন না, উনি বলেছেন এখন না শুধু, অতীত কারা কারা আমার দলের কোন কোন নেতা কার কার সাথে আপনার সহযোগিতা করেছেন, কোন কোন নেতা কোন কোন দলের লোকদের সাথে গোপন মিটিং করেছেন সবই জানি, এবং এই মুহূর্তে কোন কোন নেতারা এগুলো করছেন সেগুলো আমি সবই জানি। আমার কাছে সমস্ত রিপোর্টই আছে, সব কিছুই আছে। সুতরাং এগুলো নিয়ে অন্তত তোমাদের কোনো টেনশনের বিষয় না, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। আমার তৃণমূল কর্মীদের কাছেও পৌঁছে দাও যে যে যার যার মতো কাজ চালিয়ে যেতে। এই কাজ চালানোর মধ্যে মানে এই ঐক্য, আমাদের মধ্যে এখন ঐক্য ধরে রাখতে হবে, কোনো বিভেদের দরকার নেই। কে কি করছে না করছে সবই ওনার নখদর্পণ। সুতরাং ওনার এই নির্দেশ যে বিভেদ নয়, ঐক্য চাই। আর এই আমাদের এই ঐক্যই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারে। এবং উনি আমাকে বলেছেন বেশি দেরি হবে না, সবাই একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে থাকলেই আপনার সব কাজ সমাধান হবে। এবং জাস্ট বলেছেন চোখ কান খোলা রাখেন, চোখ কান খোলা রাখেন। আমাদের মধ্যে এখন দেখেন অনেকে, এই আমি এটা জিজ্ঞেস করেছিলাম নেত্রীকে, যে নেত্রী আমাদের মধ্যে অনেকেই এখন ফেসবুকে বিভিন্ন লিখছেন, ধরেন 10 জনের নাম দিচ্ছেন, অমুক 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 10 জনের নাম দিচ্ছেন যে কারা কারা কাকে আপনি সেক্রেটারি দেখতে চান, কাকে আপনি সভাপতি দেখতে চান, এইসব। তখন উনি বলছে যে এগুলো সবগুলোই সেই কুচুকরি মহল যারা আওয়ামী লীগকে বিপদে ফেলেছে। এরাই সেই কুচুকরি মহল যাদের থাইল্যান্ডে কটেজ আছে, যাদের ইউরোপ আমেরিকাতে বাড়ি গাড়ি আছে, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, কমিটি বাণিজ্য করেছে, এগুলো সেই সমস্ত লোক। তাদের কাছ থেকে সাবধানে থাকুন। এবং উনি সরাসরি বলেছে আমাকে, কেন উনি আমাকে বললো যে এরকম আমাদের মতো যাদের সাথে ওনার কথা হয় তাদের সকলকেই বলেছে যে চোখ কান খোলা রাখেন, লিস্ট করে রাখেন আপনারা, কিন্তু ঐক্যের দরকার। এই মুহূর্তে কোথাও যায় ফাইটিংয়ে যাওয়ার দরকার নেই। ফাইটিং মানে হচ্ছে আমরা ফেসবুকে অমুকের বিরুদ্ধে তমুক, তমুকের বিরুদ্ধে তমুক, এইভাবে না লেগে বলছে যে যেটা সেটা আস্তে আপনি এড়িয়ে যান এবং লিস্ট করে রাখেন। নেত্রীর সোজা কথা, উনি বলেছেন যে 5ই আগস্টের পর থেকে যেমন সমস্ত আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, তার যেমন লিস্ট আছে, এই মুহূর্তে কে কে আবার দলের ভেতরেই উপদল উপগ্রুপ তৈরি করছে তাদের লিস্টটা সুন্দরভাবে করে রাখতে এগুলোর ব্যবস্থা উনি করবেন। এবং উনি এটাও বলেছেন যে আমি এখনো কোনো সিদ্ধান্ত দেইনি, কাউকে বলিনি যে আমি ওই কমিটি চেঞ্জ হবে, ওই কমিটির সভাপতি যাবে, ওই কমিটির সেক্রেটারি থাকবে, এগুলো উনি বলেননি। দ্যাটথইন ভাষায় বলেছেন যে উনি বলেননি। উনি সোজা বলেছেন যে যদি আমার প্রতি বিশ্বাস, তোমাদের বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, তাহলে এটা মনে রাখো যে সব খবরই আমার কাছে আছে, সব কিছুই আমার কাছে আছে, আমি সিদ্ধান্ত নিব কে থাকবে কে থাকবে না, কার কি হবে সেটা আমি সিদ্ধান্ত নিব, আমার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এবং উনি বলেছেন যে আওয়ামী লীগ কোনো এমন কোনো দল না যে বেনিয়াদের হাতে দলকে তুলে দিব। উনি এটাও বলেছেন দলকে তুলে দিবে এরকম না, আওয়ামী লীগ যা সিদ্ধান্ত নিবে সিদ্ধান্তর মতো নিবে। যদি আমার উপর, যদি উনি বারবার বলছে আমার উপর যদি বিশ্বাস থাকে তাহলে তোমরা তোমাদের কাজ চালাইয়া যাও, ঐক্য করো, বিভেদ নয়, লিস্ট রাখো কে কি করছে, সেটাই পরবর্তী সবকিছুর সূচক নির্ধারণ করবে। এই কথাটাই ওনার। শেখ হাসিনা যেটা বলেছিলেন এই প্রথম, যেটা বাংলাদেশে যেহেতু খবর ছাপা হয় না শেখ হাসিনা, তিনি বলেছিলেন যে তিনি প্রথম প্রকাশ্যে বললেন, আপনি যেটা শুরুতে বলেছিলেন আওয়ামী লীগের অনেকে ভোট দিয়েছে বিএনপিকে, এটা বাংলাদেশে তো সকলেই জানো, আমি নিজেও ফোন পেতাম যে অনেক জায়গা থেকে, ময়মনসিংহ থেকে তারা ফোন করে আমাকে জানিয়েছেন দাদা জামায়াতকে রুখে দিলাম, আমরা ভোট দিয়েছি সবাই আওয়ামী লীগ এই বিএনপিকে। তিনি চাইছেন তার একটা প্রতিদান। প্রতিদানটা কি? প্রতিদানটা হচ্ছে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। কারণ এই যে অনেকের আকাঙ্ক্ষা, যেটা মনে হচ্ছে, ধরুন আজকে যদি একটা নেতৃত্ব নতুন কাঠামো তৈরিও হয়, তারা কাজ করবে কি করে? কারণ কাজ করলেই তো, আপনি তো বলছেন তাদের জেলে পড়া হচ্ছে, তাদের বয় বাংলা স্লোগান দিলে জেলে পড়া হচ্ছে, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে জেলে পড়া হচ্ছে। সুতরাং পরিবেশটা যে খুব বদলে গেছে তা হয়তো না। এটা একটা বড় কারণ
যে পুলিশ এবং শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে এখনো আমার মতে জামায়াতের প্রভাব বেশি। সেটা সম্পূর্ণ এখনো ভাবে, কিন্তু তার কিন্তু শুদ্ধিকরণ যদি বলেন তাহলে শুদ্ধিকরণ হয়নি। কিন্তু নিরপেক্ষ অফিস, মানে আমলা, নিরপেক্ষ পুলিশ প্রশাসক, তারা কিন্তু এখন তারা একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী। এরকম বহু জায়গায় বহু থানায় দায়িত্ব আছে যারা, তারা কিন্তু নিজেরা সবসময় প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন গ্রেপ্তার করতে, এটা কথা কেউ বলেনি, এখনো শুনিনি। কিন্তু স্থানীয় স্তরে এই ঘটনাগুলো হচ্ছে, অতি উৎসাহী হচ্ছে। তারা ভাবছেন যে একটা কথা আছে না, রাজা যত করে, মানে তার যে যারা সঙ্গী সাথী তারা আরো বেশি দেখাতে চায় রাজার প্রতি আনুগত্য। সেই রকম আর কি, আনুগত্য দেখাতে গিয়ে অনেকে উৎসাহী করছে। কিন্তু একটা মিশ্র, এটা থেকে বোঝা যায় তারেক রহমান সরকার একটা অভ্যন্তরীণ একটা চ্যালেঞ্জের মুখে আছে। দেখুন, কয়েকদিন আগে তো বঙ্গবন্ধুর ছবিওয়ালা যে টাকা যেটা নিষিদ্ধ করেছিলেন ইউনূস, সেটা তো চালু হলো, তাই না? ফলে একদিকে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিলে, জয় বাংলা দিলে গ্রেপ্তার হচ্ছে, আবার বঙ্গবন্ধুর নামে স্মৃতি যেগুলো, সেগুলো খুব সামান্য হলো, কিন্তু এই টাকাটা যে প্রকাশ হলো, এটা তো তারেক রহমান সাহেবের অনুমতি ছাড়া সম্ভব ছিল না, তাই না? ফলে এই যে মিশ্র প্রতিক্রিয়া, আমার মনে হয় এখনো একটু সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগ যদি করতে না পারে, তাহলে সেই আপনি পার্টি তৈরি করুন, গঠন করুন। সেদিনের যে সভা, সেই সভায় কিন্তু আপনার জয় বা পুতুল কাউকে দেখেননি। তারা কিন্তু কেউ ছিল না। অন্যরা অনেকেই ছিল। প্রেসিডিয়াম সদস্যদের অনেকেই ছিল। এবং আমি মানে, যেহেতু অত্যন্ত ৫ ঘন্টা ব্যাপী দীর্ঘ সভা, পুরোটা ৫ ঘন্টা আমার পক্ষে, আমি শেষে অপেক্ষা করছিলাম শেখ হাসিনার বক্তব্যই শোনার জন্য। কিন্তু আমি ওবেদুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, সিরিয়ান নেতা, তাদের অনেক বক্তব্য আমি শুনলাম আর কি। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে সেই শেখ হাসিনা সেই পার্টি নেতৃত্বকেই কিন্তু আবার সামনে আনবেন। মানে নতুন বলতে আপনি যদি বলেন যে হ্যাঁ, যুব নেতা যারা, তারা উপস্থিত ছিলেন, ভবিষ্যতে তারাই হবে তো দলের কাণ্ডারি। কিন্তু সেটার কোনো সিদ্ধান্ত নিয়ে লাভ নেই কোনো। এই মুহূর্তে দরকার তৃণমূল স্তরে আম আওয়ামী লীগের নেতাদের যেটা নির্দেশ, সেটা হচ্ছে তারা যেন তৃণমূল স্তরে কর্মীদের সঙ্গে একটা যোগাযোগ রাখেন। একসময় যখন ক্ষমতায় ছিলেন তখন অনেক অভিযোগ ছিল এই নেতাদের পাওয়াই যেত না, কর্মীরাই পেতেন না। ফলে এখন কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, এবং আমি জানি এটা কিন্তু করছেন, অনেকেই করছেন। কিছুটা শারীরিক অসুস্থতার কারণে ওবেদুল কাদের করতে পারেননি, কিন্তু তিনিও এখন সুস্থ হয়ে গিয়েছেন, সেদিন ভাষণও দিয়েছেন। ফলে তাকে নিয়ে যে জল্পনা ছিল তিনি অসুস্থ, সেটারও একটা বিভ্রান্তি দূর হয়েছে। এবং সকলেই সুস্থ সবল আছেন, মানসিকভাবে চিন্তা করছেন, কেউ তারা বাংলাদেশকে ভুলে যাননি। এখানে এই ধারণাটা একটা দেওয়া হয় তারা খুব নিরাপদে এবং আরামদায়ক ভাবে আছেন। আরাম আমি জানি না যে কারাগারে থাকাটা যদি কারোর কাছে আরামদায়ক, আপনি দেশ ছেড়ে বাইরে আছেন, সেটা যতটাই আরামদায়ক হোক, সেটা আরামদায়ক নয়, তাতে মনের শান্তি থাকে না। তো আমি মনে করি না সকলে, এটা যে একটা ভ্রান্ত ধারণা যাদেরকে রাজপ্রাসাদে সবাই রয়েছেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভুল ধারণা এই কারণে আমি বলছি, তারা যদি করতে পারতেন, অন্যরা তো ৫ তারা হোটেলে মিটিং করতে পারতেন, ৫ তারা হোটেলে তারা সাংবাদিক বৈঠক করতে পারতেন। বিশেষ তারা ব্যয় করতে পারবেন না বলে ভারতের জাতীয় প্রেস ক্লাবে একটা ইন্টারাকশনের আয়োজন করেছে, কারণ সেখানে খরচা কম। খরচা কম মানে, মানে ১/১০ খরচা বাইরে কোনো ৫ তারা হোটেলের থেকে। তারা তো ইচ্ছা করলে তাদেরকে, সাংবাদিকরা আরো খুশি হতো, ভারতীয় সাংবাদিকরা, যদি কোনো ৫ তারা হোটেলে তাদের আয়োজন করা হতো। কোনো ইফতার হয়নি, আরেকবার ক্লারিফাই করে দিই, কোনো ইফতার হয়নি, কারণ ইফতার প্রেস ক্লাবে হয় না। রাত্রি ৮টার সময় ইফতার হয় না। ইফতার ছিল ৬টা ২৯ সেদিন। ওনারা এসেছিলেন প্রায় কেউ ৮:৩০ এসেছিলেন। আর কিছু সাংবাদিক তো রাত ১০টায় এসেছিল। ফলে অনেকে বুঝতে পারেননি। এনিওয়ে, যেটা মোদ্দা কথা, আমি এক কথায় বলবো যে আওয়ামী লীগকে সত্যি আরো বেশ কিছুদিন অধৈর্য হয়ে পড়ছেন অনেকে, এটা স্বাভাবিক। কিন্তু মনে হয়েছে যে আমার আরেকটা বড় কারণ, হয়তো আওয়ামী লীগ প্রসঙ্গে একটা আলোচনা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, বিশেষ করে যখন অজিত ডোভালের সঙ্গে বৈঠক হবে, খলিলুর রহমানের, এবং বিভিন্ন আলোচনার মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন বিষয়টা থাকতে পারে। এই কারণেই থাকতে পারে যে ভারত মনে করে যে বাংলাদেশের রাজনীতি ইনক্লুসিভ রাজনীতি হওয়া উচিত। দ্বিতীয়ত,
জামায়াত ভারতের কাছে বিপদ হচ্ছে যেটা, সেটা জামায়াত যাতে কোনোভাবে ক্ষমতার কাছাকাছি না যায়, তাদের চাপে যেন তারেক রহমান সরকার না পড়ে। এবং তাদের চাপে না পড়তে গেলে তাদের কিন্তু তৃণমূল স্তরে সহযোগিতা দরকার আওয়ামী লীগের। এটা হয়তো বোঝানো হতে পারে, এবং তার ফল কি হবে না হবে সিদ্ধান্তটা তারেক রহমান সরকারের। কিন্তু আমরা এই দূর থেকে এটা মনে করি তারেক রহমান সরকারের পক্ষেও খুব স্বস্তির হবে যদি তারা আওয়ামী লীগকে একটা এই মুহূর্তে সরাসরি রাজনীতি করতে না দিলেও নিষেধাজ্ঞা তুলে দিয়ে তাদের ঘরে ফেরার যদি অন্তত একটা ব্যবস্থা করতে পারে। যেই বাংলাদেশের সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে আওয়ামী লীগ, যেই বাংলাদেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, সেই বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ। শুধু নিষিদ্ধই নয়, কেউ যদি আমাদের মহান নেতা, এই বাংলাদেশের জন্মদাতা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধারণ করতে যান, তাহলেই তিনি অপরাধী হিসেবে চিহ্নিত হচ্ছেন। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বলা হচ্ছে ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট কে? একটু যদি ভাবেন বুঝতে পারবেন এই টার্ম ব্যবহারের উদ্দেশ্যটা কি। গ্রামগঞ্জে যখন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ফ্যাসিস্ট বলা হয়, তখন স্বাভাবিকভাবেই ভরকে যান যে ফ্যাসিস্টটা আবার কি, নিশ্চয়ই কিছু একটা। ফ্যাসিস্টের সহজ সংজ্ঞা হচ্ছে একনায়কতন্ত্রে বিশ্বাস করে, ভিন্নমত সহ্য করতে পারে না, বা রাষ্ট্র কোনো একজন নেতাকে সর্বোচ্চ মনে করে, গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা দমন করে, এবং প্রায় উঠতে বসতে জাতীয়তাবাদকে অতিরঞ্জিতভাবে ব্যবহার করে, প্রয়োগ করে। শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ এর কোনটি করেছেন? আবার বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল এর চেয়ে বেটার কিভাবে? আমাকে তো অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করতে হবে। আমেরিকান কনস্টিটিউশনে নিশ্চয়ই আমার বাংলাদেশ চলবে না, এমনকি ভারতের সাথেও বাংলাদেশের তুলনা চলবে না। তার প্রমাণ তো আমরা দেখতেই পাচ্ছি, তারেক রহমান ক্ষমতায়, কিভাবে দেশ চলছে। আমার প্রশ্ন হচ্ছে, যখন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ফ্যাসিস্ট বলা হয়, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হয়, তারা কি উত্তর দেন? দুঃখজনক হলে সত্য, তারা উত্তর দেন না। প্রমাণ করতে ব্যস্ত হয়ে যান যে আমি ফ্যাসিস্ট না, আমি বাকশাল না, আমি হিন্দু না। আওয়ামী লীগ এতই শক্তিশালী একটা দল, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতই বিশাল যে তার বিশালত্বের কাছে সব কিছু তুচ্ছ। বিএনপিকে সেই জিয়াউর রহমানের আমল থেকে, যদিও জিয়াউর রহমান নিজে কখনো স্বাধীনতার ঘোষক হিসেবে নিজেকে দাবি করেনি, থ্যাংক ইউ, সেই জিয়াউর রহমানের বিএনপি মানে একটা ক্লাব, তারা কখনো এককভাবে ক্ষমতায় যেতে পারে না। তাদের এই দুই জামাতি ফামাতি, এই ধরনের রাজাকার, আলবদর, আলশামস নিয়ে ক্ষমতায় যেতে হয়। কারণ ওই যে বললাম শুরুতে, আওয়ামী লীগের ভোট বাংলাদেশে অন্য যে কোনো দলের চেয়ে বেশি। তো সেই বিএনপির সকল চেষ্টার মূলে দেখবেন যে বঙ্গবন্ধুকে তুচ্ছতাচ্ছিল্য করা, আওয়ামী লীগের সমালোচনা না করে বরং বিভিন্ন গুজব ছড়ানো, এবং আওয়ামী লীগ সেই গুজবে কিন্তু পড়ে। এটা আওয়ামী লীগের বিপর্যয়ের অন্যতম বড় কারণ বলে আমি মনে করি। ছাত্র জীবনে আমি যখন খুব অল্প সময় ছাত্রলীগ করেছি, কর্মী, সাধারণ কর্মী, মাঝখানে পেছনে থাকতাম, নেতা কোনোদিন ছিলাম না, কোনোদিন হবও না, কোনোদিন রাজনীতি করবো না। তো মানে এই যে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের এই দুঃসময়ে তাদের অধিকার নিয়ে কথা বলতে গেলে অনেক আওয়ামী লীগেরই মনে করে আমি ওদের সামনে মেম্বার ইলেকশন করবো না, চেয়ারম্যান না, আবার মন্ত্রী ভেবে ফেলেছে কে জানে। তো দেখেন, আমি যখন ছাত্রলীগ করেছি তখন আমাদের প্রতিপক্ষ ছাত্রদল বা শিবির, তারা তখন ট্যাগ দিত এই বাকশালী বলে, এবং আমার সহপাঠীরা বা ছাত্রলীগের অন্যান্য লিডাররা তারা এটা প্রমাণে ব্যস্ত থাকতেন যে না না, আমরা বাকশালী না। বাকশাল যেমন একটা খুব অপরাধ। এই যে বাকশাল বা এর আগে আওয়ামী লীগ 1970-এর নির্বাচনে এই যে ব্যাপক জয় পাওয়া, বঙ্গবন্ধুকে ক্ষমতা দিতে অস্বীকৃতি জানানো পাকিজরা, এরপরে আমাদের মানুষের, গণমানুষের উপরে তারা যেভাবে হামলা চালিয়েছিল, সেই হামলার বৈধতা হিসেবে নিয়ে এসেছিল কিন্তু যে আওয়ামী লীগ হিন্দুর দল। আপনি যদি 1980-র দশকে জন্মে থাকেন বা 90, একটা জিনিস খেয়াল করেছেন নির্বাচনের সময়, যে শেখ হাসিনাকে ব্লেম দেওয়ার চেষ্টা হতো যে শেখ হাসিনার মাথায় তিলক, শেখ হাসিনা হিন্দু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নাকি কি দেবাশিস চক্রবর্তী। এই এই মিথ্যা, নির্লজ্জ মিথ্যা গুজবের আশ্রয় কিন্তু এখন নিচ্ছে না এই দলগুলো, এগুলো অনেক আগের।
ভারতে আপনি যদি কোনো অনুষ্ঠানে যান আপনাকে তিলক দিতে পারে, বোঝার জন্য বলছি, আমাদের দেশে এই সম্মাননার ইয়েটি নেই। তো এগুলো কেউ পরিয়ে দিলে এর মানে আপনাকে হিন্দু বানিয়ে ফেলছে না, হিন্দু হওয়া যায় না। শাস্ত্র অনুযায়ী হিন্দু আপনি হইতে পারবেন না। এখন যদিও কিছু নব্য ওই লাভ জিহাদি টাইপের গেরুয়া জিহাদি আছে, তারা গারো আপসি কী কী যেন করে, এবং হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এরকম কোনো টেন্ডেন্সি নেই যে আপনাকে হিন্দু বানাবে। না, এইটা আব্রাহামিক রিলিজিয়নে হয়, সেমিটিক রিলিজিয়নে। খ্রিস্টানরা এই চেষ্টা করে, মুসলিমরা এই চেষ্টা করে, আবার ইহুদিদের এই জন্মগতভাবে ইহুদি হতে হয়। তো আওয়ামী লীগের বিরুদ্ধে এই বদনামগুলো যতবার এসেছে, মুক্তিযোদ্ধাদেরকে যখন মালাউন বলা হয়েছে, হিন্দুর দালাল বলা হয়েছে, তখন অনেক মুক্তিযোদ্ধাকেও দেখেছি নিজেকে একটু বেশি মুসলিম প্রমাণে। এই গত টার্মে দেখেন আওয়ামী লীগের 16 বছরে তারা হেফাজতকে কোলে তুলেছে, অন্যান্য ইসলামিক সন্ত্রাসী যেগুলো ওই যে চরমনাই ফরমনাই সব কটাকে কাছে টেনে নিয়েছিল, পাচ্ছে না তারা আবার আওয়ামী লীগকে হিন্দু ট্যাগ দেয়, মুসলমান হওয়ার চেষ্টা করেছিল। আওয়ামী লীগের কাজ মুসলমান হওয়া নয়। মহান মুক্তিযুদ্ধে হিন্দু ট্যাগ দেওয়া হয়েছিল, তখন মুক্তিযোদ্ধাদের কাজ ছিল না বেশি বেশি করে ধর্ম ইয়ে করা। পাকিস্তানিরা আমাদেরকে জালি মুসলিম বলেছিল, কালো বেটে এগুলো বলেছিল। আমাদের প্রমাণ করার দরকার নাই যে আমি সাদা, আমি লম্বা। কিছু জিনিস বদলানো যায় না, বদলাতে হয়ও না। আপনার গায়ের চামড়া যা আছে ওইটাই আপনি, আপনার হাইট যা আছে ওইটাই আপনি। বড়জোর আপনি বৃদ্ধি করার জন্য কলিকাতা হারবাল খাইতে পারেন, এগুলো অনেকেই চেষ্টা করেন, এতে কোনো লাভ হয় না। বোঝার চেষ্টা করেন, আপনি যা আপনি তা। আপনাকে কে হিন্দু বললো, কে খ্রিস্টান বললো, তাতে কি যায় আসে? এই যে আচ্ছা আমি বাকশালী না, বাকশাল কত চমৎকার একটা কনসেপ্ট ছিল। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই বিষয়ে কথা তো বলেইনি, এর সৌন্দর্য, এর এর বিশালতা তুলে তো ধরেইনি, বরং গা বাচ্চাতে ব্যস্ত ছিল। আমরা এই প্রজন্মের কিছু তরুণ যুব বাকশাল নিয়ে পড়াশোনা করছি, এবং সামনে ভিডিও আসবে, 13-14 পর্বের হবে এটি হয়তো, বা একটু কমও হতে পারে। কিন্তু বাকশাল কি, কিভাবে, কেন প্রয়োজন ছিল, এবং এর বিশালত্ব কোথায় কোথায় সব তুলে ধরব, এবং এটি আমি কথা দিচ্ছি। এই চেনগুলো খেয়াল করেন। আগে ছিল আওয়ামী লীগ মানে হিন্দু, তারপরে আসলো বাকশালী, তারপরে এই গত 16 বছরের ক্ষমতা। এই ক্ষমতায় কেন আওয়ামী লীগ ছিল, কেন বিএনপি তাদের রাজনৈতিক অধিকার আদায় করে নিতে পারেনি, এই দোষ আওয়ামী লীগের। আওয়ামী লীগ হয়ে গেল ফ্যাসিস্ট, এবং আওয়ামী লীগের নেতাকর্মী নিজেকে এটা প্রমাণে ব্যস্ত যে আমরা ফ্যাসিস্ট না। ফ্যাসিজমের সংজ্ঞা কি তাও বললাম। স্বৈরাচার আবার আর ফ্যাসিস্ট অনেকে এক করে ফেলে, স্বৈরাচার আর ফ্যাসিস্ট এক না, অনেকটা মিল আছে অনেক দিক থেকে, আবার বিশাল বেমিলও আছে, সেদিকে আর না যাই। আপনাকে স্বৈরাচারী বলল, মালাউন বলল, কি হিন্দু বলল, কি খ্রিস্টান বলল, এতে কিচ্ছু যায় আসে না। আপনার প্রতিপক্ষ যারা, মানে জামাতকে আমি কখনোই মনে করি না কোনো মানুষ প্রতিপক্ষ মনে করবে, কারণ আপনি তো রাজনীতিতে বাঘকে বা ছাগলকে প্রতিপক্ষ মানবেন না, কারণ তার মানে সে অন্য গোত্রের, অন্য জিনিস, তার সাথে মানে অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করা যাবে না। তো জামাত কি, ওরা তো বাংলাদেশের নাগরিকই না, ওরা তো মানুষই না, এবং অন্য কোনো প্রাণীও না। ওদের চেয়ে পৃথিবীর নর্দমার কীটা উত্তম। তো জামাত বাদ দিয়ে অন্যান্য যারা আছে অন্ততপক্ষে মুক্তিযুদ্ধকে কাগজে কলমেও স্বীকার করে। তো তাদেরকে যদি প্রতিপক্ষ মনে করেন এবং জবাব দিতে চান, তাহলে কে ফ্যাসিস্ট বলল, কে আপনার হিন্দু বলল, কে আপনাকে বাকশালী বলল, এতে কিচ্ছু যায় আসে না। আওয়ামী লীগ সমৃদ্ধ একটা দল। দুঃখজনক হলো সত্য, আওয়ামী লীগের সেই সৌন্দর্য, সেই ইতিহাস আওয়ামী লীগের লোকজন ধারণ করেন না। করলে এই অবস্থা হতো। শেখ হাসিনা ফ্যাসিস্ট হলে, ব্যক্তিকেন্দ্রিক হলে, তাহলে তো তিনি এমন একটা বিশাল আমব্রেলা তৈরি করতেন যেখানে এই এখনো মানে হিটলারের মতো ফ্যাসিস্ট, অনেক নাম আছে ফ্যাসিস্টদের, অনেক নাম বলা যাবে। তো সে তার উৎকৃষ্ট উদাহরণ হিটলার। তো হিটলার কবে মরেছে এখন পর্যন্ত তার ওরকম শক্তপোক্ত টিম মেম্বার পাওয়া যায় যারা এখনও তাকে ডিফেন্ড করে যায়। শেখ হাসিনাকে ডিফেন্ড করার তো লোকই নাই। উনি একটু প্রশংসা পেলে গলে গিয়ে এই ওয়াকারের মতো একটা গাদ্দারকে সেনাপ্রধান বানিয়েছেন। আপনি খেয়াল করে দেখেন, চুপ্পুর মতো একটা লোককে প্রেসিডেন্ট বানিয়েছেন। কি যোগ্যতা! এর আগে আব্দুল হামিদ বা হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, এরা কিভাবে আওয়ামী লীগটাকে ধ্বংস করেছে খেয়াল করেননি? ওই যে আপনি যখন স্বরূপে থাকেন, তখন আওয়ামী লীগ যখন তার রূপে থাকে, তার আদর্শে থাকে, 72-এর সংবিধানে থাকে, তখন আওয়ামী লীগকে দমানোর ক্ষমতা কারণ নেই। যখন ওইখান থেকে বিচ্যুতি ঘটে, তখনই তাদের ধস নামে। ধর্ম ব্যবসা শুরু করেছিল আওয়ামী লীগ। কেন? আওয়ামী লীগের কাজ ধর্ম ব্যবসা?
আমাদের মুক্তিযোদ্ধা কি যুদ্ধের সময় বলেছিলেন যে না আমরা মুসলিম, পাকিস্তানিরা হিন্দু, পাকিস্তানিরা অমুসলিম, এই কথা বলেছিলেন? এই কথাই আমরা যাব না। কে কি বললো তাতে কিছু যায় আসে না। যদি এদিকে পা দেন তাহলে ওই হেফাজতকে পালবেন, এই চরমনাইকে পালবেন, এই মামুনুলদের দল ওই সবগুলোকে পালবেন এবং সঠিক সময় ছবল মারবে। মাদ্রাসায় আওয়ামী লীগকে ঘৃণা করা, মুক্তিযুদ্ধকে ঘৃণা করা একটা বিশেষ অংশ, একটা বিশেষ চ্যাপ্টার আমি মাদ্রাসায় পড়েছি। শুনেছেন মাদ্রাসার এই যে এত এত আলেম, এত এত ওলামা বঙ্গবন্ধুর ভূয়াসী প্রশংসা করতে বা মুক্তিযুদ্ধকে ধারণ করতে। হ্যাঁ, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এই আজহারি, ওই আরেকটা সোকল্ড এমপি কি যেন, রাশমিকা মান্দানা নাম মনে পড়ে, আমির হামজা, এই ধরনের প্রত্যেকটা মোল্লাকে আপনি ওই করোনা ইব্রাহিম থেকে শুরু করে এই রকেট মনোয়ার সব কটা আওয়ামী লীগের দালালি করেছে, বেশি বেশি আওয়ামী লীগের দেখিয়েছে গুপ্ত। ধর্ম ব্যবসা করতে গেলে আপনি ধর্ম ব্যবসায়ী যারা চিহ্নিত তাদের সাথে জিতবেন না। এখানে জামাত জিতবে, এখানে চরমনাই জিতবে, কারণ ধর্ম ব্যবসা করাটা তাদের আদিম পেশা, বংশ পরম্পরায় তারা এই ব্যবসা করে এসেছে। এবং তাদেরকে নিয়ে কিন্তু মানুষের কোনো মাথা ব্যথা থাকবে না। আমি এই ভিডিওতে জামাতের এই চুম্মা আমিরের একটা বক্তব্যের উদাহরণ দেব যে দেখুন, ধর্মীয় অনুভূতি তাদের বেলায় একরকম, আপনার বেলায় আর একরকম। এই বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের একটু প্রতীক ভাবতে বলবো। মানে আওয়ামী লীগ যে কত বিশাল একটা দল, এই দলটি যে একদম রুট এই বাংলাদেশের শিকড়ের সাথে যুক্ত, তার অনেকগুলো প্রমাণ আছে। এই আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা, আমাদের মহান মুক্তিযুদ্ধের স্লোগান। যতগুলো রাজনৈতিক দল আছে তাদের প্রতীকের দিকে তাকান। আওয়ামী লীগের প্রতীক কি? নৌকা। এই গ্রাম বাংলার সবচেয়ে বন্ধু ছিল এই নৌকা। এখন আপনি যে অবকাঠামো দেখছেন সেখানে শেখ হাসিনার বড় রকমের একটা ভূমিকা রয়েছে। আমি গোপালগঞ্জের, বরিশালের, মা বরিশাল, বাবা গোপালগঞ্জ, এবং পদ্মা সেতু যে কত গুরুত্বপূর্ণ। আজকে এই ঈদকে কেন্দ্র করে ফেরি থেকে গাড়ি, বাস খাদে মানে নদীতে পড়ে গিয়ে যে মৃত্যু দেখে আপনারা কষ্ট পাচ্ছেন, এরকম হাজারো মৃত্যু শেখ হাসিনা ঠেকিয়েছেন। আমি ছোটবেলায় ঈদে, কোরবানিতে, পূজায়, ছুটিতে বাবা শিক্ষকতা করতেন, এই তো কালে ভাদ্রেই ছুটি পেতেন, যেতাম তো। ছোটবেলার স্মৃতি আমার মনে পড়ে, আমার ভৈরবের ব্রিজের কথা মনে পড়ে। সেই বেশ কিছু তেলের জারের মতো, হ্যাঁ, ড্রামের মতো সেগুলো ভাসিয়ে ব্রিজ ছিল। তো এগুলো যখন ছিল না তখন বড় বন্ধু ছিল নৌকা। দেখেন, আপনি ঝড় থামিয়ে দিতে পারবেন, শাহরুখ খান হয়ে দাঁড়ায় যাবেন, ঝড় হয়তো থেমে যাবে, আপনার উড়ে নেবে না। আপনি মানে অন্য যে কোনো প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে সেগুলো হয়তো আপনি ঠেকাতে পারবেন, কিন্তু পানি, জল কখনো ঠেকাতে পারবেন না। যখন জল দেখেন না কোনো বাঁধ মানে না, এর চেয়ে আরো শক্তিশালী হচ্ছে জনস্রোত। মানুষের ঢেউ থামানো যায় না। আওয়ামী লীগ যতবার তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে ততবার মানুষের ঢেউ তারা থামাতে পারেনি। এই যে জুলাইয়ের আন্দোলন তার অন্যতম একটা উদাহরণ। এটাকে আন্দোলন বলা যাবে কিনা তার একটা অন্য প্রশ্ন। তো দেখেন, এই যে নৌকা প্রতীক, এর সমকক্ষ অন্য কোনো প্রতীক আছে? বিএনপির এই ধানের শীষ, এর বিশালতা কি? বিশালত্ব কোথায়? আর নৌকা? আওয়ামী লীগ এই 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 মাটির, এই নদীর, এই হাওয়ার দল এবং প্রত্যেকটা জায়গায় মিশে আছে। প্রতীক যেহেতু বলেছি, এখন সর্বশেষ যে প্রতীকটা পেল জামাতের গুপ্ত সংগঠন এনসিপি, তাদের প্রতীকটা একটু মনে করাতে বলবো। এনসিপি তাদের প্রতীক কি? বাট প্লাগ, BUTT, বাট প্লাগ। ইফ ইউ নো ইউ নো। বেশি আর গেলাম না, অনেক অনেক আমাদের বয়সে অনেক বড়রা দেখেন, আবার না বললেও পারছে না। তাদের প্রতীক তারাই যেভাবে মানে তুলে ধরছে, একে অন্যের কাছে প্রতীক বিনিময় করছে, এগুলো আসলে খুব অশ্লীল লাগে দেখতে। যদিও তাদের কাছে অশ্লীল না, কারণ মাদ্রাসায় এই যে ছেলেপেলেদের বলৎকার করে, তাদের কাছে তো এই বলৎকার, পশ্চাৎ দেশ খুবই প্রিয়। তো সেই পশ্চাৎ দেশ তো প্রাকৃতিক, পশ্চাৎ দেশে যৌনকর্ম করাটা প্রাকৃতিক নয়, মানে ওইভাবে বিবেচনা করলে সামগ্রিক। তো সেটা মানে একটু সচেতন যারা তারা এই প্লাগ ইউজ করেন। তো আপনারা এনসিপির আদর্শিক দিক থেকে তো বুঝতে পারছেন, যেহেতু তারা গুপ্ত, জামাত সরাসরি বলে না, আবার সব জায়গায় জামাতের সাথে পেছনে সামনে আছে। তো তাদের নাম হতে পারে, নামের সাথে আল যুক্ত করা উচিত, যেমন আল বদর, আল শামস, তারপরে আল কায়দা,
এই এদের সাথে এনসিপির সাথে আল যুক্ত করা উচিত, তাহলে আল এনসিপি, না এটা যাচ্ছে না, এনসিপি আল, না এটাও তো খুব একটা ভালো যাচ্ছে না, এন আগে রেখে যদি তারপরে আল বসানো, এনাল ছিপি, হ্যাঁ এই এনাল ছিপি হতে পারে তাদের নাম, প্রতীক এবং নাম এনাল ছিপি। তো এই এই যে প্রতীকের কথা বলতে গেলে তো দুঃখই লাগে। আওয়ামী লীগের সৌন্দর্য আমাদের বলতে হয় যারা আওয়ামী লীগের না। শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হতেন তাহলে তার এরকম অসংখ্য চেলা রেখে যেতেন, গ্লোরিফাই করার লোক রেখে যেতেন, কিন্তু উনি পেলেছেন অসভ্য চোর বাটপার হাসান মাহমুদ। হেফাজতের সাথে চুম্মাচুম্মি করে একদম দলটার 12টা বাজিয়ে দিল। কথায় কথায় বিএনপি জামাত বলতে বলতে সেই বাঘের গল্পের মতো যখন বিএনপি জামাত সত্যি আসলো তখনও তারা বিএনপি জামাত বলেছে চর্বিত চর্বণ হিসেবে, কেউ বিশ্বাস করেনি। এমনকি শেখ হাসিনা যখন বলেছিলেন ওরা রাজাকারের নাতিপুতি, আমরা বিশ্বাস করিনি। বারবার বলেছেন বাঘ আসছে, আমরা প্রতারিত হয়েছি।